এই রাষ্ট্রের মালিক জনগণ, তারাই করবে নির্বাচন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের পক্ষ থেকে যে 10টি মৌলিক প্রশ্ন নিয়ে ব্রিট রবিন টেনকিউয়ের আজকের যে আয়োজন, আজকের আয়োজনে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শেখ মহিউদ্দিন, যিনি একাধারে রাজনীতিবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, আইনজীবী এবং সোশ্যাল মিডিয়ায় যিনি ভূমিপুত্র হিসাবে অধিক পরিচিত। আমরা আজকে তার মুখোমুখি হয়েছি। তো জনগণের পক্ষ থেকে উনি আজকে জনগণকে প্রতিনিধিত্ব করতে চান। তো চলুন দেখি শেখ মহিউদ্দিনের কাছে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমি অনেক ভালো আছি। আপনি প্রথমে বলেছেন যে আপনি জনগণের প্রতিনিধিত্ব করতে চান, জনগণের পক্ষে এই প্রশ্নগুলো নিয়ে কথা বলতে চান। তো ব্রিট রবিন টেনকিউ বলতেই আমরা বুঝি, কিউ মানে কোশ্চেন, 10টা প্রশ্ন আর কি। আমরা একেবারেই সংবিধান ধরে ধরে, জনগণের অধিকারটা ধরে ধরে আমরা অধিকার আদায়ের, জনগণের যে সত্যিকার যাচাই বাছাই করে প্রার্থী নির্বাচনের যে মৌলিক অধিকার তার রয়েছে, রাষ্ট্রের মালিক জনগণ, তারাই করবে নির্বাচন। তো এই জায়গাটা থেকে যে আমাদের এই প্রশ্নের যারা সম্মুখীন হচ্ছেন আগ্রহে এবং তারা উত্তর দিচ্ছেন, আবার কেউ উত্তর দিচ্ছেন না অথবা বিভিন্নভাবে ইগনোর করছেন। তো আপনি যদি জনগণের জায়গা থেকে, একেবারেই আপনার জায়গা থেকে, আপনি বারবার বলছেন আপনার জনগণের পক্ষে কথা বলবেন, আপনার জায়গা থেকে যে যারা ইগনোর করছেন তারা কি আসলে জনগণকে ইগনোর করছেন, বা তারা কি সত্যিকার অর্থে জনগণের এই প্রশ্নকে ভয় পাচ্ছেন, অথবা তারা তাদেরকে গুরুত্বই দিচ্ছেন না বা পাত্তাই দিচ্ছেন না, তাদের কোনো প্রয়োজনই মনে করছেন না, বা এটাকে যদি তারা একেবারেই পাত্তা না দেন, গুরুত্ব যদি না দেন, তাহলে এটা কি আমরা বলতে পারি ওই সেন্সে যে রাষ্ট্রের মালিক জনগণ, তারাই করবে নির্বাচন? তারা যদি প্রশ্নই করতে না পারে, সেই প্রশ্নের উত্তরে যদি তারা না দেয়, তাহলে কি ওই দৃষ্টিকোণ থেকে কি এটা ওই সংবিধান অবমাননার সামিল, অথবা আমরা পুরো সংবিধানকে ভায়োলেট করলাম, রাষ্ট্রের মালিকানা আমরা এটা প্রথমেই অগ্রাহ্য করলাম, এরকম কিছু? ধন্যবাদ মিস্টার রবিন। আপনার প্রশ্নের মধ্যেই কিন্তু আপনার উত্তর রয়েছে। কীরকম? একাধারে আপনি কিন্তু নিজেও একজন নাগরিক, এবং আপনার এই যে প্রশ্নগুলো 10টা, এটা সর্বপ্রথম আপনার মধ্যেই নাগরিক হিসেবে উদ্রেক করেছে, যে কারণে আপনি চেষ্টা করছেন নাগরিকদের এই প্রশ্নগুলোর সমাধান দিতে এবং রাজনৈতিক নেতাদের এবং রাজনৈতিক দলগুলোর চরিত্র জনগণের সামনে উন্মোচন করতে, যে রিয়াল ফেসটা দেখুক। এখন আমি মনে করি আমরা যারা রাজনীতি করি, আমরা কি আদৌ জনগণের মালিকানায় বিশ্বাস করি কিনা? যদি করি, সেটা কি লোক দেখানো কিনা, সেটা ভণ্ডামি কিনা, কতদিনের জন্য সেই ভণ্ডামি আমরা চালাই, এইটার উপরে কিন্তু নির্ভর করে এই জনগণের মালিকানা তত্ত্বের বিষয়টি। আপনি দেখবেন, একমাত্র আপনি তো বিদেশেও ছিলেন, আপনি দেখেছেন যে বহু মন্ত্রী, মিনিস্টার, এমপি তারা বাসেও চলে, ট্রেনেও চলে। আপনি বাংলাদেশে কি এটা কল্পনা করতে পারবেন? সে চলবেই না, সে প্রথমেই তার শুল্কমুক্ত গাড়ির জন্য সে লড়াই করবে। তো এখন জনগণের এই প্রশ্নের সমাধান সে আগে দেবে, না সে তার ন্যাম ভবনের ফ্ল্যাটের জন্য লড়াই করবে, না তার শুল্কমুক্ত গাড়ির জন্য লড়াই করবে, না তার প্রোটোকলের জন্য লড়াই করবে, না তার নিরাপত্তার জন্য লড়াই করবে, কোনটাকে সর্বাধিকার প্রায়োরিটি দেবে, সেটার উপরেই কিন্তু তার অনেক কিছু নির্ভর করে। জনগণ এখানেই কনফিউজড। আমাদের নাগরিক, আমরা কিন্তু, আমাদের জনগণ কিন্তু নাগরিক হয়ে এখন পর্যন্ত উঠতে পারে নাই। তারা কিন্তু এখন পর্যন্ত আম জনতার মধ্যেই আছে। এই নাগরিক হয়ে ওঠার মধ্যে যারা সহায়তা করতে পারত, সেই বুদ্ধিজীবী শ্রেণী, তারা তো বহুত আগেই নষ্ট হয়ে গেছে বাংলাদেশে।
এই নষ্ট বুদ্ধিজীবী শ্রেণীর কারণে না জনগণ কিন্তু নাগরিক হতে পারে না, আর নাগরিক হতে না পারার কারণে রাজনীতিবিদ নামের কিছু প্রাণী তৈরি হয়েছে। এই প্রাণীরা বাংলাদেশকে ইচ্ছামতো ম্যানিপুলেট করে। আপনি মনে করেন, আপনি যদি দেখেন বিগত সংসদগুলো, যেগুলো আমি যেতে চাচ্ছিলাম না তারপরে বলি, এবং এবারে নির্বাচনেও দেখবেন মাফিয়াদের দৌরাত্ম্য কিন্তু রয়ে গেছে। আপনি এখানে অর্থনৈতিক মাফিয়া বলেন, মাদক মাফিয়া বলেন, রাজনৈতিক মাফিয়া বলেন, মাফিয়া কিন্তু এখনো কিন্তু রাজনীতিতে বহুল প্রতাপশালী হিসাবে তারা কিন্তু অবস্থান করতেছে। এখন এই মাফিয়ারাই কিন্তু রাজনীতির নিয়ামক শক্তি। এই যে কেন আমি নিজেই ফলো করেছি, আপনার এখানে কিন্তু সব সংসদ সদস্য প্রার্থীরা তারা কিন্তু আসতেছে না। কেন আসবে না? আসবে না এই কারণে অনেকেই আসছে, এর মধ্যে কেউ আন্তরিকতার সহিত এসছে, কেউ না বুঝে এসছে যে এইটার ইম্প্যাক্টটা কি এটা বুঝতে পারে না, এটা একটু পাবলিসিটি মনে করে আসছে। আবার এখানে কিছু কিছু প্রার্থী আমি পেয়েছি, আমি একটু বলে নেই কিছু, এটা আমার না বললেই নয়। কিছু প্রার্থী এর মধ্যে আমরা যারা পেয়েছি, আমি দায়িত্ব নিয়েই বলতে চাই যে আমরা সত্যিকার অর্থে যে কাঙ্ক্ষিত প্রার্থীর কথা বলছি, আমি সেটা বলেছি, কাঙ্ক্ষিত প্রার্থী কিন্তু আমরা এর মধ্যে কিন্তু চলে আসছে। সেটা আমি বলেছি, তারাও কিন্তু আছে এখানে, আন্তরিকতার সহিত একদল এসছে, একদল আসছে যে এখানে গেলে একটা পাবলিসিটি পাওয়া যাবে বিনা পয়সায়, এর জন্য আসছে। এটার জন্য না, কিছু প্রার্থী আসছে যাদের বক্তব্য বা যাদের জনগণ পছন্দ করেছে। আমরা দেখেছি টু দা পয়েন্টে যে প্রাজ্ঞতা, যে যোগ্যতা, যে সততা, সেটা কিন্তু আমরা পেয়েছি, সেটা আমরা বলেছি, এটার জন্যই তো আমাদের এই প্রচেষ্টা। কিন্তু এই এন্ড অফ দ্য ডে এই প্রাজ্ঞ যে রাজনৈতিক নেতাদেরকে পেয়েছেন, এই প্রাজ্ঞ রাজনৈতিক নেতারা যদি কোনো মার্কার অধীনে না হয়, আমিও 2 বার এমপি ইলেকশন করেছি, এলাকার মুরব্বীরা আমি এভাবে বলেছি যে দেখেন আপনাদের কিন্তু অনেকেরই পাও এক পা কবরে চলে গেছে, আল্লাহর ওয়াস্তে আমার থেকে কোনো খারাপ প্রার্থীকে ভোট দিয়েন না। তো নির্বাচনী জনসভার শেষে সবাই আমার সাথে বৈশা বলে যে বাবা তোমার থেকে ভালো কোনো ক্যান্ডিডেট নাই, কিন্তু তুমি একটা মার্কা নিয়ে আসো। এই যে মার্কার খেলা, যেখানে কোনো মার্কা ছিল না তখন, না ছিল, তারা মার্কা বলতে হয় নৌকা বা ধানের শীষ মনে করে, আর বাকিগুলো মার্কার মধ্যে পড়ে না 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 এগুলো বাকিগুলো মার্কার মধ্যে তখনও পড়ে নাই। এখন এইবারে দাঁড়িপাল্লা একটা মার্কার মধ্যে আসছে। মানে এটা কি এই যে জনগণের এই যে জনগণের কয়টা মার্কা, না বাংলাদেশের জনগণের মধ্যে এই যে একটা মানসিক দৈন্যতা আছে, যে কারণে বলি যে নাগরিক করছেন না, জনগণকে আন্ডারমাইন করি নাই, জনগণকে নাগরিক হতে দেওয়া হয়নি, যে কারণে জনগণের মধ্যে এই বিষয়টা আমাদের তথাকথিত সমাজপতি যাদেরকে নিয়ন্ত্রণ করে এই রাজনৈতিক মাফিয়ারা, অর্থনৈতিক মাফিয়ারা, তাদের কারণে জনগণ এখানে তাদের সিদ্ধান্ত নিতে ইতস্তত করে, না হয় ভয় পায়, না হয় তারা মেনে নেয়, যে কারণে জনগণ এখনো নাগরিক হতে পারেনি, আর নাগরিক না হওয়া পর্যন্ত তারা রাষ্ট্রের মালিক হতে পারে নাই। রাষ্ট্রের মালিক আপনি দেখবেন এখনো এই এত বড় একটা বিপ্লব হলো 5ই আগস্টে, এখানে একটি শক্তিশালী সামন্তবাদী এবং ফ্যাসিস্ট সরকার উৎখাত হয়ে গেল। তারপরে দেখেন হঠাৎ কিভাবে সব চেঞ্জ হয়ে গেল। এখানে একটা বিপ্লব হয়েছে, হাজার হাজার সন্তান নিহত হয়েছে, হাজার হাজার সন্তান আহত হয়েছে রক্তের মধ্যে, এখনো যাদের কোনো তালিকাই সরকার করতে পারে না, তাদের কিন্তু কোনো কিছু একটা হয়েছে, এটা কিন্তু ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। আপনি তো সবসময় এটা দোষ দেওয়া কিন্তু খুব সহজ। দোষ দিচ্ছি না, আমি একটু প্রশ্ন করি, পৃথিবীতে এই কাজটা খুবই সহজ। ধরেন আমার কোনো দায়িত্ব আছে, সেটা আমি আপনার ঘাড়ে চাপিয়ে দিলাম। আমার ধরেন দোষ আছে, যেমন আমি নিজে নাগরিক হই নাই বা আমি জনগণের অংশ হয়ে উঠতে পারি নাই, আমি বলে দিতে পারি খুব সহজে যে এটা অমুকে হইতে দেয় নাই। যারা ধরেন অনেক অনেক আমাদের সাথেকার অনেক ক্লাসমেট আছে, পড়াশোনা করেন, জিজ্ঞেস করো যে আমার অমুকের কারণে করি নাই, এটার জন্য এটা পারি নাই। অর্থাৎ খারাপ অবস্থার মধ্যে থেকেও কিন্তু পড়া শেষ করে একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে হলেও তার এস্টাবলিশমেন্ট আমরা দেখতে পাই। তো আমরা কি জনগণ না হয়ে ওঠার জন্য আপনি আর আপনার জায়গা থেকে জনগণ হয়েছেন তো, আমি নাগরিক হইতে পারেন না। আমি শেষ করি,
জনগণ যে রাষ্ট্রের মালিক যে জনগণ, হ্যাঁ, তো সেই জনগণের কথা কি আপনি বলছেন নাকি, বা নাগরিকের কথা যদি আমরা বলি, হ্যাঁ, আমরা কি ওই নাগরিকের কথা বলছি যারা রাষ্ট্রের মালিক? জি, আপনি কি সেই নাগরিকের জি। কথা বলছেন? তাহলে যারা ধরেন লন্ডারিং করলো, হ্যাঁ, তো তারা কি এই দেশের নাগরিক না? কারা? তারা হলো সামন্ত শ্রেণীর প্রতিভু, তারা হলো মাফিয়া তন্ত্রের প্রতিভু। তারা কি নাগরিক না? তারা তো নাগরিক হইতে চায় না, তারা মালিক হইতে চায়। ইয়েস, প্রশ্ন না, আপনি না। সহজ করবেন। আপনার কথা হলো যে প্রথম হচ্ছে জনগণ হ্যাঁ, এবং নাগরিক। হ্যাঁ, ধরেন আমি আরো যদি পরিষ্কার করে বলি, আমি ব্যাংক থেকে টাকা নিয়ে বিদেশে পাচার করলাম, আমি একজন পাচারকারী, আমি অর্থনৈতিকভাবে দেশটাকে পঙ্গু করে দিলাম। হ্যাঁ। আপনি একটা আমি এই শ্রেণীতে দেশের চলে গেলেন। মানুষ তো, আপনি কিন্তু একটা আমি শ্রেণীতে এই চলে দেশের গেলেন। মানুষ তো, মানুষ বলেন বা জনগণ বলেন, কিন্তু আমি কি আপনিও জনগণ না? নাগরিক না। আমি কি দেশের জনগণ না? আপনি জনগণ, নাগরিক না। নাগরিক থাকলে দায়িত্ববোধ থাকবে। এখানে বোধহয় আমি একটু ক্লারিফাই করি, দর্শকদের উদ্দেশ্যে বলি, জনগণ হয়ে ওঠার 10টা শর্ত রয়েছে, যেটা আমাদের রিসার্চে পরিষ্কারভাবে আসছে। আমাদের সম্ভবত শেখ মহিউদ্দিন এটা দেখেন নাই, যার কারণে এটা বলছেন। জনগণ হওয়ার পূর্ব শর্ত হচ্ছে আইন মান্যকারী, আপনার রাষ্ট্রের প্রতি অনুগত হওয়া, ঠিক এরকম আরও 10টা। প্রত্যেকটা জনগণ যেমন ব্যক্তি, প্রত্যেক ব্যক্তি কিন্তু জনগণ না। রাষ্ট্রের মালিক যে জনগণ, আমি একটু বলি, রাষ্ট্রের মালিক যে জনগণ, সেই রাষ্ট্রের মালিক জনগণ কিন্তু ব্যক্তি না। জনগণ হচ্ছে এমন একটা কনস্টিটিউশনাল আইডেন্টিটি যে আমরা উই ক্যান নট ব্লেম, যদি পিপুল বলে উই ক্যান নট ব্লেম অন ইট। সুতরাং এটা একেবারেই প্রশ্নের ঊর্ধ্বে, এটা হলো একেবারে এখানে আমি ফিলোসফিক্যালি। একটু ইন্টারফেয়ার। আর নাগরিকের ব্যাপারটা গেলে ওইটাকে ক্লাসিফাই করা যায়, কিন্তু জনগণ যে শব্দটা একটা ইউনিফাইড ওয়ার্ড, হ্যাঁ, যেটা কনস্টিটিউশনাল আইডেন্টিটি, যেটা পিপুলস, ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল যেটাকে বলে, সেই পিপুল হচ্ছে এমন একটা ইউনিক বডি, এমন একটা ইউনিফাইড বডি, এমন একটা কনস্টিটিউশনাল আইডেন্টিটি, আসলে কারোরই পক্ষে ঠিক ওইটার উপরে প্রশ্ন তোলা যায় না, ব্লেম করা যায় না। তারা রাষ্ট্রের মালিক, তাদেরকে ওই জায়গায় রেখে আমার মনে হয় পরবর্তী কথাগুলো আগানো না, যেতে পারে। এখানে আমি আপনাকে একটু ক্লারিফাই করি। এবং না, এটা ক্লারিফাই করার দরকার নাই, না, এটা ক্লারিফাই, না, না, দায়িত্ব নিয়ে আমি একটু কথা বলি। এটা ক্লারিফাইড। আমি ধরলাম আপনি আপনার জনগণ বাদ দিয়ে তাদের মর্যাদা, তাদের অবস্থান, তাদের জায়গাটা রেখে আমি একটু অন্য জায়গায় ক্লারিফাই না করলে এখানে ভুল বোঝাবুঝির অবকাশ আছে না, বিশাল। এটা আপনি জনগণকে একটু আলাদা রাখেন। না, না, জনগণ আপনি হলো- ব্যক্তি নিয়ে কথা বলেন, আই ডোন্ট মাইন্ড। জনগণ হলো আপনার সাংবিধানিক সত্তার প্রথম স্তর, যেখানে বুঝানো যে তুমি জনগণ। কারণ এই জনগণ সামন্তবাদী শ্রেণী সময়ের কালে। প্লিজ, এটাকে আমরা আলাদা করার জন্য এত চেষ্টা করছি, এটা মধ্যে কনফিউজ করেন না। না, আমি confuse জনগণকে করতেছি না। আপনি জনগণের জায়গা থেকে একজন দূষিত ব্যক্তি, হ্যাঁ, একজন করাপ্টেড ব্যক্তি, দয়া করে এটাকে আপনি করেন না। কি হ্যাঁ, করাপ্টেড ব্যক্তিও জনগণ, নো কিন্তু সে নাগরিক নো, না। নেভার এন্ড কিন্তু সে নেভার, নাগরিক না। নো। আপনি এমন একটা জায়গার মধ্যে প্যাচ লাগায় পরে আপনার সাংবিধানিক অধিকারটুকুর মধ্যে আপনি কনফিউজ ঢুকাই দিচ্ছেন। আমি জনগণ, আমি রাষ্ট্রের মালিক। আপনি সাংবিধানিক অধিকার জনগণের কোন জায়গায় পাইছেন? আপনি বইয়ের মধ্যে ছাড়া আপনি কোথায় অধিকার পাইছেন? বইয়ের মধ্যে ছাড়া মানে ওই যে সংবিধানের যে আরে বইটা ওইটার জন্যই তো ফাইট করছি রে ভাই। এত ফাইট কিছু করছেন, করছি that কেন? means আপনি নাগরিক হয়ে উঠতে পারেন না দেখে আপনি ফাইট করতে হইতেছে। আপনি জনগণ আপনি হইছেন, কিন্তু আপনি নাগরিক হইতে আবার পারেন বলে না। জনগণ হয়েছেন আপনি নাগরিক বলে আপনি এটাকে প্যাচ লাগাই দিয়েন না, কারণ নাগরিকটা হচ্ছে এটা নেওয়া যায়। আপনাকে আমি বলি, রাষ্ট্রের মালিকানা যে জনগণ, আর আপনার যে সন্তানের মালিকানা, ইট নেভার বিন চেঞ্জ। নাগরিকত্ব চেঞ্জ হয়, আপনি জানেন, চেঞ্জ হয়। কিন্তু আপনার জনগণ, আপনি যে দেশের ওন করেন, আপনি ওন করেন, দিস ইজ মাই কান্ট্রি, ইট নেভার বিন চেঞ্জ। কালকে এটা ইউ হ্যাভ টু নো। কালকে এই রাষ্ট্রের মালিকানা চেঞ্জ হয়ে যেতে পারে, আরেক মানচিত্র আসতে পারে, তখন আপনি কি করবেন? কোনটা? কালকে যদি এই ভূমির চেঞ্জ হয়, পতাকা এবং মানচিত্র যদি চেঞ্জ হয়, তখন আপনি আমার কি তো করবেন? আমার যে রাষ্ট্র, হ্যাঁ। আমি যে রাষ্ট্রের কাঠামোর মধ্যে থাকবো, হ্যাঁ। এটা নেভার বিন চেঞ্জ, এটা হস্তান্তরযোগ্য না। তখন আপনি কি হবেন? এটা হস্তান্তরযোগ্য না। আপনার সন্তান যদি খারাপ হয়ে যায়, আপনি কি করবেন? এটা এইরকম বিষয়।
তো সেই খারাপটা যাতে না হইতে পারে সেই জন্য এই জনগণকে নাগরিক বানাইতে হবে। আরে এবং এই দায়িত্বটা কার? এখানে আপনি কনফিউজ করতেছেন দুইটা জিনিস। আপনাকে আগে আপনি জনগণকে এমন একটা জায়গাতে আপনি তাদেরকে ক্লাসিফাই করার চেষ্টা করছেন, এটা দরকার নাই আমাদের। এখানে এখানে দরকার হচ্ছে ব্যক্তি এবং জনগণ, যারা ক্রাফট করছে, যারা দূষিত মানুষ, যারা আইন মানে না, যারা অন্যায়ভাবে ধরেন অনেক অন্যায় করে, আমি ঘুষ, দুর্নীতি, অর্থ পাচার, এই ধরনের বিষয়গুলো যেগুলো রয়েছে। তো এরা ব্যক্তি, আপনাকে প্রথম হচ্ছে যে ব্যক্তি, তাদের এই ব্যক্তির মধ্যে আপনি সীমাবদ্ধ রাখেন, তাদেরকে আপনি জনগণের অংশ করেন না, নাগরিকও আপনার এখানে আলাদা করার দরকার নাই। তাদেরকে আপনি বিচারে আনতে পারবেন না। কোনটা? তাদেরকে যদি ব্যক্তি হিসেবে ধরেন, সে বাইরে চলে গেছে, তার তোর বিচার, তাহলে বিচারের কোনো প্রশ্ন আসবে না। যখনই ব্যক্তি তখনই তার বিচার হয়, জনগণের কখনো বিচার হয় না। কে বলছে জনগণের বিচার হয় না? জনগণের বিচার হয় না কে বলছে? জনগণ যখন এই রাষ্ট্র যদি কালকে যদি ইন্ডিয়া অধিগ্রহণ করে, তো সেই মনে করছেন এটার বিচার করবে না? না, যে জনগণ, যে ওই আইডেন্টিটিটা নষ্ট করতে হবে আগে। আপনাকে মাইরে ফেলতে হলে আপনাকে আপনার নিউরন সেলগুলোকে আগে হত্যা করতে হবে। তো সেইটা তো ভিন্ন। সেই আইডেন্টিটি, আমি তো ওইখানেই আসতেছেন আপনি ঘুরে ফিরে, যে এই আইডেন্টিটিকে, ক্রাইসিসটাকে তৈরি করতেছে রাজনীতিবিদরা, তথাকথিত রাজনীতিবিদরা। আমি ভালো রাজনীতিবিদও আছে, এই তথাকথিত রাজনীতিবিদরা যারা চালিত হয়। আলোচনায় যাচ্ছি কেন, নষ্টর মধ্যে যাচ্ছি কেন, আমাদের ওই দুর্গন্ধ দরকার কেন? আমাদের নাকে কি এত সহ্য ক্ষমতা আছে? নাইলে তো আপনি দুর্গন্ধময় ওই ব্যক্তিদেরকে আইডেন্টিফাই করতে পারবেন না যারা জনগণের প্রতিনিধি হইতে চায়। হ্যাঁ, এখন এটার জন্য আমরা যে চমৎকার যে প্রোগ্রামটা শুরু করতে যাচ্ছি, 10Q'র মাধ্যমে যেটা আসছে, দয়া করে যারা সত্যিকার আইন প্রণেতা হইতে চান, হ্যাঁ সত্যিকার যারা সৎ কাঙ্ক্ষিত, এখানে এর মধ্যে আছে। আমি দায়িত্ব নিয়ে বলছি যে 2000 প্রার্থীর মধ্যে আপনি 300 প্রার্থী পাবেন। অবশ্যই আছে, অবশ্যই আছে, এদেরকে আপনি বাছাই করেন, প্রতিটা আসনে আছে। তারা যাতে, এই জনগণ যাতে তাদের কাঙ্ক্ষিত, তাদের প্রত্যাশিত যোগ্য সক্ষম ব্যক্তিদেরকে পায় এবং তাদেরকে নির্বাচিত করে, সেটার জন্য অন্ততপক্ষে মার্কিং করে সেদিকে আমরা যাই। ওকে, শুরু করেন। এই লাইনে থাকেন, জনগণের পক্ষ থেকে আপনি এই জায়গায় থাকেন। দোষারোপ করে লাভ নাই। বুঝছি, আপনি যেহেতু রাষ্ট্রের পরিবর্তন চান না, এটার মধ্যে দিয়ে আপনি প্রতিনিধি বাই করতে চান, ঠিক আছে, শুরু করেন। না, রাষ্ট্রের পরিবর্তন আমি চাই না। আপনি তো সবসময় ডিসিসিভ, জাজমেন্টাল। হ্যাঁ, আপনি তো ধরেন জাজমেন্টাল, একটা কথাই আছে যে নেভার বিন জাজমেন্টাল। আমরা তো ডিসিশন মেকিং এ ডিসিসিভ না, রাইট? হ্যাঁ, আপনি ধরেন জাজমেন্টাল হয়ে গেলেন, আমি এটা চাই না, অমুক এটা চাই না, অমুক এটা চাই না। আমাদের দরকার হচ্ছে একটা পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা জনগণ পাবো, যে পদ্ধতিতে আমরা সেই জনগণের মালিকানা রাষ্ট্র পাবো, সেখান থেকে আমরা যাচাই বাছাই করে কাঙ্ক্ষিত এমপি পাবো এবং আমরা প্রত্যাশিত আইন পাবো। আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম আছে, এরা সুখে শান্তিতে থাকবে, হিসাব বরাবর। এবং এই প্রক্রিয়ার মধ্যেই আমরা এখন আছি। জনগণের পক্ষ থেকে আপনি যদি এই 10টা প্রশ্ন, এইবার আপনি প্রশ্ন করেন, আপনি জনগণের পক্ষে আছেন, ধরেন এই প্রশ্নগুলোকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন, এটা হচ্ছে আমার কাছে এখন আপনার কাছে। অবশ্যই এই প্রশ্নগুলো জনগণের, প্রথমত জনগণ বলেন, নাগরিক বলেন, তাদের জানার অধিকার রয়েছে। এখন এই জিনিসটায় আমি প্রথমেই বলেছি যে যারা ইগনোর করে তারা কারা? তারা মূলত নাগরিকদের আপনার মালিকানায়, রাষ্ট্রের মালিকানা বিশ্বাস করে না এবং তাদেরকে মালিকানা থেকে দূরে রাখার জন্য একটি সুকৌশল চক্রান্তে লিপ্ত। এবং আপনি দেখবেন যে এই ধারাবাহিকতাটা পূর্ব থেকেই শুরু হয়েছে এবং এটা এখনও চলতেছে। জনগণ ধীরে ধীরে এটার বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলতেছে এবং একটা পর্যায়ে তারা তাদের নেতৃত্ব বা প্রতিনিধি নির্বাচন করার জন্য বিভিন্ন সময় উদ্যোগ নেয় এবং সেটা আমরা রাজনীতিবিদরাই সেটা নস্যাৎ করি, আন্ডারমাইন করি। যেমন আজকে দেখবেন জনগণের কাছে সব রাজনীতিবিদ চলে গেছে এবং বুকে জড়াই ধরতেছে। এই জনগণই আফটার ইলেকশন ভুল করার, যে সমস্ত জায়গায় ভুল করে তারা আবার ভালোও আছে, ভুল করলেই ওই তার দরজায় গিয়ে তাকে যে ধন্না দিতে হয়, এর থেকে এখনও আমরা পিছিয়ে আছি। এই দোষটা আমাদেরও আছে। আমরা কোনো না কোনো কারণে, আমরা কোনো জায়গায় সম্পর্কের কারণে, কোনো জায়গায় নানানবিধ কারণে আমরা কাউকে না কাউকে
সমর্থন করি, মনে করি এই লোকটা যদি এমপি হয় তাহলে আমার জন্য বা আমাদের জন্য লাভ হবে, কিছু ফায়দা আমরা নিতে পারবো। সার্বিক অর্থে আমরা যারা কমিউনিটি লিডার থাকি, তারপর আপনার রাজনৈতিকভাবে বিভিন্নভাবে জড়িত থাকি, বা বুদ্ধিজীবী শ্রেণী থাকি, মিডিয়া ব্যক্তিত্ব থাকি, প্রত্যেকেই তাদের নিজস্ব কোটারি স্বার্থের জন্য এই জনগণের প্রকৃত প্রতিনিধি নির্বাচনে আমরা টুইস্ট করি, প্রতিবন্ধকতা তৈরি করি। টুইস্ট করার কারণে জনগণ বিভ্রান্ত হয় এবং সঠিক প্রতিনিধিটা বেড়েই আসে না। রাষ্ট্রবিজ্ঞানীরা একটা কথা সবসময় বলে যে এই যাচাই বাছাই যদি আমরা সত্যিকার অর্থে ম্যানিপুলেট হই বা করি, এটা সরাসরি এক ধরনের রাষ্ট্রদ্রোহিতা এবং রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা। এবং আপনার সন্তানের অভিভাবকত্ব নিয়ে যদি প্রশ্ন করা হয়, তারা রাষ্ট্রের সাথে তুলনা করেছে যে আপনি আপনার সন্তানের সাথে বিশ্বাসঘাতকতা করছেন এবং আপনার সন্তানের জন্য এমন একজন অভিভাবককে রেখে যাচ্ছেন যিনি তার জন্য নিরাপদ না। এইটা আমি ধরেন আমার রাজনৈতিক জীবনের শুরু থেকেই আমি বলতে আসি যে আপনারা এমন কিছু করেন না যেন আপনার সন্তান আপনার কবরে গিয়ে লাথি মারে আর বলে আমাকে কোন সমাজে তোমরা রেখে গেছো। আপনি কি যেমন এখানে আমাদের সাথে অনেকেই আছে যে 10Q'র মাধ্যমে সত্যিকার আইন প্রণেতা খুঁজে পাওয়ার চেষ্টা করছি আমরা, বা জনগণকে আমরা বুঝাবার চেষ্টা করছি। দেখো যে মিস্টার বদরুদ্দিন বা সদরুদ্দিন, মিস্টার হোয়াট এভার, যে তার যে যতটুকু সক্ষমতা রয়েছে, কারণ আমাদের সবচেয়ে বড় যে দুর্বলতাগুলো সেটা হচ্ছে যে আমরা যাচাই বাছাই করতে পারি না। একটু সিম্পলি দেখেন, একটা মানুষ ভিতরে কি আছে এটা জানার জন্য আমার ডাক্তারের কাছে যায়, ডাক্তার প্রেসক্রিপশন দেয়, সেটাকে আমরা ল্যাবে দেই, ল্যাব তারপরে সেটাকে ইনভেস্টিগেট করে তারপরে একটা ছোট্ট করতে হয়। আর গত 54 বছরের যে সমস্ত বিষাক্ত এমপিগুলো আমরা পেয়েছি, এবং আমার তো এই রিসার্চ টিমে আমি আপনাকে হয়তো আমি আপনাকে নিলে হয়তো বুঝতে পারছেন যে সমস্ত আইনগুলো মানে এমন এমন ইনজেকশন হিসাবে কাজ করেছে যেটা আপনার শরীরে পুশ করলে যেমন আপনার নিউরন সেলকে পঙ্গু করে দিবে, আপনি ধীরে ধীরে পঙ্গু হবেন এবং একটা পর্যায়ে গিয়ে আপনি এমন এমন আইন করা হয়েছে যে আইনের বিষ বাষ্পে এই দেশ এখন নীল হয়ে যাওয়ার মতো অবস্থা। প্রত্যেকটা সেক্টরে তার প্রভাব পড়ছে। নীল হওয়া কি বাকি আছে? নীল হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি বলছি এটা প্রমাণিত যে এই ভয়ানক কাজগুলো করেছে, যে ইনজেক্টগুলো করেছে, যে আইনগুলোর মাধ্যমে এই রাষ্ট্রটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে দাঁড় করানো হয়েছে, সেই বিষগুলো উপড়ে ফেলার কথা আমি কারো কাছ থেকে শুনতে পাচ্ছি না। কোনো আইন প্রণেতা যারা হবেন, এই প্রার্থীগুলো একজনও বলছে না যে এই বিষ এখানে ইনজেক্ট করা হয়েছে, এই আইনগুলো তৈরি করা হয়েছে, এগুলো বাদ দিতে হবে, এগুলো অ্যামেন্ড করতে হবে, আমি এটাকে নতুন করে সাজাতে চাই। আমি পাচ্ছি না। কেন বলতেছে না বলে আপনি মনে করেন? কেন বলছে না? যেমন আমি যদি রুলস অফ বিজনেসের কথা বলি, যে একজন মন্ত্রী উনি যত বরাদ্দ মন্ত্রণালয়ে আসবে তার একটা পার্সেন্টেজ উনি নেবেন, সেটা নিয়ে উনি ইংল্যান্ডে 300 বাড়ি কিনবেন, বেগমপাড়ায় 500 বাড়ি কিনবেন, $1 বিলিয়ন সুইস ব্যাংকে রাখবেন। এইটার জন্য দেখেন কি আইনটা করেছে, যে উনি নিজেই পলিসি তৈরি করবেন, নিজেই টাকা ভাগ করবেন, নিজেই ওইটা এক্সিকিউট করবেন, নিজেই ওই টাকা নিয়ে আবার বেগমপাড়ায় রাখবেন, কিন্তু তাকে জিজ্ঞাসা করা যাবে না। এটাকে আমরা জানি। এই লটা কিন্তু করা হয়েছে 2014 সালের জানুয়ারি মাসে, সংসদ থেকে পাশ করে করা হয়েছে। চুরি করার জন্যও যে আইন হয়, এটা কিন্তু তার একটা নমুনা। আপনি কেমনে করে চুরি করবেন, চুরি করলেও যাতে আপনাকে জিজ্ঞাসা করা না যায় সেটার জন্য আইন। আমি শুধু রুলস অফ বিজনেসের কথা বলছি না, ইচ অ্যান্ড এভরি হোয়ার আপনি অন্যায় করবেন, আপনি ভয়ানকভাবে দুর্নীতি করবেন, কিন্তু আপনাকে জিজ্ঞাসা করা যাবে না। কেন? আপনাকে যদি জিজ্ঞাসা করতে হয়, তাহলে আপনার যে চোরের যে বস আছে, সেই বসের পারমিশন লাগবে যে আমি যে 5 টাকা নিয়েছিলাম 3 টাকা তো আপনাকে দিছি, এখন তো আমার জিজ্ঞাসা করতে চায়। আমি দেখতেছি, তাও আগে দিয়ে আসছি। হ্যাঁ, এটা আমি দেখতেছি। যে কারণে এখন এই আইনগুলো নিয়ে তো কেউ কথা বলছে না। বলবে কেন? ওই তো আপনি তো বললেন যে সে তার বসরে দিয়ে আসছে। আমি চাই ওই ধরনের আইন প্রণেতা যাদের জন্য আমরা সোচ্চার, যারা অবশ্যই 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 এই বিষয়গুলো অ্যাড্রেস করবে এবং সত্যিকার অর্থে এই কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে ভূমিকা রাখবে। ওই প্রার্থীদের খোঁজে আমরা এই 10Q নিয়ে আসছি না। এটা তো অনেক মহৎ একটা উদ্যোগ। আপনি একটা জিনিস খেয়াল করেছেন এবার নির্বাচনে, এবং এইটা সাবেক স্বৈরাচার সরকারের সময় অতি সুকৌশলে
স্বতন্ত্র প্রার্থীদের টুটি চেপে ধরা হয়েছে। আপনি কি খেয়াল করেছেন সেটা? এবার স্বতন্ত্র প্রার্থী খুব কম, এবং যে একটা বেআইনি সংবিধান বিরোধী একটা সিস্টেম দেওয়া হয়েছে যে আপনি নির্বাচনের আগেই 1% ভোটারকে প্রকাশ্য দিবালোকে উন্মোচিত করে দিবেন নির্বাচন কমিশনের সামনে যে এই 1% জনগণ আমাকে ভোট দেয়, তাই আমি স্বতন্ত্র প্রার্থী হব। এই যে একটা ইত্রামি, আমি শব্দটা আবারও দায়িত্ব সহকারে বলতেছি, এটা একটা সাংবিধানিক সংস্থার থেকে ইত্রামি করা হয়েছে যে আপনি আগেই 1% ভোট আনবেন আপনার এলাকার, তারপর আপনি স্বতন্ত্র প্রার্থী হবেন। কেন? স্বতন্ত্র প্রার্থী স্বতন্ত্র হিসেবে যদি দাঁড়াইতে পারতো তাহলে জনগণের চয়েসটা ম্যাক্সিমাম ওখানে যাইতো, ভালো লোকগুলোকে খুঁজে বের করতে পারতো, দলীয় মাফিয়াতন্ত্রের বেড়াজালে তারা আটকা থাকতো না। ওই জায়গাটায় কিন্তু জনগণ বঞ্চিত হয়েছে, এবং এইগুলাই এর জন্যই বলছি যে জনগণও কিন্তু এইগুলোর জন্য লড়াই, ওই যে লড়াইয়ের অল্প একটা ধাপ সেটা ছিল 5ই আগস্ট, এর পরের ধাপগুলো আর জনগণের হাতে নাই, মাফিয়াদের হাতে চলে গেছে। এটা আমি দায়িত্ব নিয়ে বলতেছি। রাজনীতিতে বলেন, সমাজে বলেন, ব্যবসায় বলেন, সব মাফিয়ারা এখন নিয়ন্ত্রণ করতেছে, যে কারণে আপনি কোনো কিছুই আজকে কেন 2টা নির্বাচন একই দিনই দিতে হয়েছে? আপনি একবারও চিন্তা করছেন যে 2টা নির্বাচন একই দিনে করা সম্ভব না? 12,70,00,000 ভোট, এখানে 1/3 ভোটার ভোট দিতে পারবে, মানে ভোট দিতে পারবে, 2/3 ভোট দিতে পারবে না, এবং এইটার কারণে ভোটের দিনে যে রক্তপাত হবে সেটা থামানোর মতো কোনো মেকানিজম আমাদের নাই। তাহলে এখানে জনগণের মালিকানা আপনি কোথায় কিভাবে এস্টাবলিশ করলেন? পারতেছেন না। এর জন্যই আমাকে বেশি কথা বলতে হয়। না, আমরা আসলে বেশি কথার মধ্যে না, এখানে সত্যিকার অর্থে যে প্রবলেমগুলো হয়ে গেছে 5 তারিখের পরে, তো আমরা আসলে একটু স্বপ্নবিলাসী হয়ে গেছি। আমাদের মধ্যে সেই আশা না, আপনার পদক্ষেপ অতি সুন্দর। একটা সুস্থ আইনে আবদ্ধ একটি সমাজের জন্য এটা একটা অপূর্ব সিস্টেম, কিন্তু এই সমাজ নিয়ন্ত্রিত হয় মাফিয়াদের দ্বারা। আচ্ছা, একটা কথা বলতে চাই, এটা যদিও জানেন আমি তারপরে বলি, যে একটা কথা আছে যে আমাদের দেশের রাজনৈতিক যে নেতাগুলো আছে তারা প্রথমেই তাদের দলীয় সদস্য নির্বাচনের ক্ষেত্রে চিন্তা করে যে উনি, মানে আমি খুব বিখ্যাত একজনের নাম বলবো না, সেন্ট্রাল একজন লিডার, উনি বলেছেন যে তারা নেতা তাকেই বানাবেন, প্রথম চিন্তা করে যে উনি যেই হন না কেন উনি আমার জুতা পরিষ্কার করতে পারবেন কিনা। ঠিক আছে, উনি জুতা পরিষ্কার করতে পারবেন কিনা, এটা আবার অনেকেই আরেকটু নিচে নেমে বলছে যে উনি আমার জুতা চাটতে পারবেন কিনা। যদি পারেন তাহলেই কেবল উনি আমাদের দলে প্রার্থী হইতে পারবেন। এইটাই একমাত্র রাজনীতি বা রাজনৈতিক দলের সদস্য হওয়ার নাকি গুণাবলী, কারণ শর্ত। কারণ আমি জেনে দায়িত্ব নিয়ে বলছি, আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। যে এই দেশে এমপি হওয়া, মন্ত্রী হওয়ার জন্য প্রথমেই ওই দলের নেতার পদলেহন করার যোগ্যতা থাকতে হবে, একমাত্র যোগ্যতা কিন্তু এটা। তা আমরা ওই জায়গা থেকে আমরা এই জায়গাতে আনতেছি যে নো, আমরা পদলেহন করব না, জনগণ পদলেহনকারীকেও বর্জন করবে। আমরা ওইরকম ব্যক্তিত্ব সম্পন্ন লিডার চাই। আমরা যেহেতু জনগণকে আমরা এই মুহূর্তে চেঞ্জ করতে পারবো না, আমরা জনগণ, আমরা লিডার চেঞ্জ করব, প্রতিনিধি চেঞ্জ করবে। উই ওয়ান্ট টু চেঞ্জ দ্য লিডার। লিডার চেঞ্জ করতে পারতেছে না জনগণ। না, জনগণ আমরা চেঞ্জ করব। রাজনৈতিক দলগুলোর লিডারশিপ কোন স্তরে জনগণ ফিক্স করতে বাংলাদেশে পারতেছে না। ওকে, ফাইন, আমরা জাস্ট উই আর ট্রাইং। এই একটা জায়গা যেখানে আপনি ধরছেন সেটা হইলো, যদি পার্লামেন্টে তারা ইচ্ছাকৃতভাবে ভালো লোকগুলোকে, সৎ লোকগুলোকে পাঠাইতে পারে তাহলে একটা ভালোর যাত্রার সূচনা হবে, চেষ্টা করে সূচনা হবে। এর জন্য আপনার এই উদ্যোগটা মহান। কিন্তু ওই যে যেটা বলছেন না, আপনি নিজেই কিন্তু বলছেন যে এই রাজনৈতিক কারণে গোলাম বানায়, পা চাটায়। এই যে লিমিটেড কোম্পানি নামের রাজনৈতিক দলগুলো, অধিকাংশ রাজনৈতিক দলই লিমিটেড কোম্পানি। না, এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। হ্যাঁ, ওই
প্রাইভেট লিমিটেড। Corporate আপনার না। শেয়ার তো আপনার মধ্যেই আছে, বাইরে তো আপনি ছাড়েন আচ্ছা, নাই, আচ্ছা। পাবলিক লিমিটেড না তো এটা। প্রাইভেট লিমিটেড তো কোম্পানি। এই যে কারণে আপনি দেখবেন লিডারশিপগুলো নাজেল হয়, আপনি প্রতিটা জায়গায় দেখেন নাজেল হয়, এটা কিন্তু নিচের থেকে আসে না। আপনি ইংল্যান্ডে দেখছেন ইভেন একটা কাউন্সিলরের জন্য তার দল মানে এলাকার মতামত নিয়ে তার দলের ওই সংশ্লিষ্ট গোপন ব্যালটে তারা মনোনয়ন দেয়। সংশ্লিষ্ট কমিটি মানে সেন্ট্রাল লিডারের কোনো পাত্তা নাই, না, তারা বসে আলোচনা করে ডিবেট করে এবং প্রার্থী তার যোগ্যতা জনগণের সামনে প্রমাণ করে সে প্রার্থী হয় ওই কাউন্সিলের মধ্যে, ওই কাউন্সিলের এবং মধ্যে। এটা কন্টিনিউয়াস প্রসেস। এখন আপনি বাংলাদেশে দেখেন, কালকে একজনকে নমিনেশন দেওয়া হইলো, পরশুদিন তাকে রোহিত করা হইলো, পরের দিন আরেকজনকে দেওয়া হইলো। কিসের বিনিময়ে, পাবলিক কিভাবে? লিমিটেড কোম্পানিতে কিন্তু এটা পারা যায় না, এটা কিন্তু একটা কঠিন প্রসিডিউর আছে। সেটা হলো আইন থাকলে। না না, আপনি পারবেন না। পাবলিক লিমিটেড কোম্পানিতেও যদি হ্যাঁ। আপনি এতটুকু অন্যায় করেন, সেই ক্ষেত্রেও কিন্তু এটা সারা ওয়ার্ল্ডে এটা প্রায় ইম্পসিবল, কারণ আপনার তো একটা শেয়ার আছে। না, এখানে কাহিনী এখানে আছে। মনে হয় শেয়ার না, এটা বোধহয় 100% শেয়ারের না, এখানে আরেকটা এখন এটা আমাকে ভুল করছেন আপনি। না, আমি ভুল এখানে করিনি। প্রাইভেট লিমিটেড কোম্পানিও না, এটা হলো ওয়ান ম্যান কোম্পানি, হ্যাঁ, এটা মানে প্রপার্টিশিপ। প্রপার্টারশিপ। হ্যাঁ, এটা না, ঠিক আছে, কিন্তু আপনি বাংলাদেশে লিমিটেড কোম্পানি না, এটা বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে আরেকটা অসাংবিধানিক এবং গণবিরোধী কাজ কিন্তু নির্বাচন কমিশন করে। কি করে? নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব হইল নির্বাচন সংক্রান্ত বিষয়, দলের নিয়ন্ত্রণ না। কিন্তু একটু থামাই আপনাকে। জি। আপনি তো আয়ারল্যান্ডের নাগরিক, জি, আমি তো হ্যাঁ, হ্যাঁ নাইবুল্লাহ মনিয়ারে দীর্ঘদিন সেখানে আমার তো একটা অভিজ্ঞতা আছে, জি, যে ওখানকার যে ডাটাবেজ, ধরেন আজ থেকে প্রায় 20 বছর আগে, তখনও যখন আমরা ফার্স্ট মেম্বারশিপটা নেই, আমরা তখন মনে হয় 2 টাকা 3 টাকা চাঁদা ছিল লেবার পার্টি, না? আমরা ডাইরেক্ট ডেবিটে টাকাগুলো দিতাম এবং ওরা অটো রিসিপ্ট দিত, ডাইরেক্ট ডেবিটে টাকা যেত, ইমেলের অ্যাকনলেজমেন্ট আসতো, এবং প্রত্যেকটা মিটিংয়ে আমরা পার্টিসিপেট করতে পারতাম, না পারলেও আমরা রেজুলেশনটা পাইতাম। হ্যাঁ, রেজুলেশনটা আমরা পাইতাম। এবং ওখানে কোনো প্রার্থী যদি মানে কোনো কেউ যদি প্রার্থী হইতে চাইতো, সাথে সাথে আমাদের সেই অ্যাকনলেজ নিয়ে আমরা করতে পারতাম। প্রশ্ন হচ্ছে যে এই সমস্ত কিছুই কিন্তু ওদের নির্বাচন কমিশনে শেয়ার করতো এপিআর মাধ্যমে। তো এপিআর মাধ্যমে যখন করা হয়, তখন এই যে প্রার্থীগুলো যে সত্যিকার অর্থে ওই কাউন্সিলের কমিটি গোপন ব্যালটের মাধ্যমে মিস্টার শেখ মহিউদ্দিনকে মনোনয়ন দিয়েছে, মনোনয়ন দেওয়াটা হলো হচ্ছে ওই কমিটি, ওই ওয়ার্ড কাউন্সিলের ব্যাপার, রাইট, তাই না? জি। তা আমাদের দেশের নির্বাচন কমিশন কেন এই কাজটা না করে? এটাই তো আমি বলতে চাইতেছি। আপনি জিনিসটা, এটা হস্তক্ষেপ না, এটা দায়িত্ব। সারা পৃথিবীর সভ্য দুনিয়ায় রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন কিন্তু নির্বাচন কমিশনের হাতে না। রেজিস্ট্রেশন ইজ এন অর্গানাইজেশন, এটা রেজিস্ট্রেশন থাকবে আলাদা জায়গায়, লাইক জয়েন্ট স্টক কোম্পানিতে হতে পারে, সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে হতে পারে, বাট নির্বাচন থাকবে নির্বাচন কমিশনের হাতে। এখন নির্বাচন যে কন্ডাক্ট করবে, তার কাছে যদি রাজনৈতিক দলের নিয়ন্ত্রণ যদি থাকে, তাহলে এখানে মিসহ্যান্ডেলিং হবেই। আপনি এখানে অথরিটি তো ডিফারেন্ট হইতে হবে, যে কারণে এখানে হয় কি, নির্বাচন কমিশনের ধমক দিলে ঋণ খেলাপি বেরোয় আসে, সে নমিনেশন বহাল থাকে। তারপর রাজনৈতিক দলগুলো ধমক দিলে আপনার নাগরিকত্ব যাদের প্রবলেম আছে তাদেরটা হালাল হয়ে যায়। তো এইখানে আপনি জনগণকে নাগরিক হওয়া বা মালিকানা পাওয়ার যে বিষয়গুলো, এইটা আপনার উদ্যোগের মধ্য থেকে এক ধাপ আগাবে হয়তো, কিন্তু পরিপূর্ণতা পাওয়ার ব্যাপারে আরো সময় লাগবে। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা আইস ব্রেকিং একটা প্রোগ্রাম, Right. আইস ব্রেকিং একটা প্রোগ্রাম। আপনি নিজেও জানেন যে আমার আপ্রাণ চেষ্টা ছিল বিভিন্ন সংস্কার কমিশনে কন্ট্রিবিউট রাখার, বাট কতটুকু রাখতে পেরেছি আমি জানি না। তবে আমার কাছে মনে হয়েছে হিমালয় পর্বতে উঠে আমি ওই হিমালয় পর্বতটাকে ব্লেড দিয়ে কাটবার চেষ্টা করছি, কারণ যে সমস্ত কমিশনের লোকজনগুলো ছিলে, মানে তাদেরকে বোঝানো এতটাই কঠিন যে আমি বাধ্য হয়ে এখন মিডিয়াতে চলে আসছি। আমার এটা আসার প্রয়োজন ছিল না, কারণ তাদের সাথে আমার কিন্তু কমিউনিকেশন হয়েছে যথেষ্ট পরিমাণ, আমারও হয়েছে, আপনি জানেন, যথেষ্ট পরিমাণ কমিউনিকেশন হয়েছে, এদেরকে বোঝানো খুব কঠিন। কমিউনিকেশন হয়েছে। এবং
সত্যিকার যে জায়গাটাতে আমাদের হাত দেওয়া দরকার সেই জায়গাটা থেকে আমরা 100 হাত দূরে থাকি। জি। আমি জানি না কেন থাকি। জনগণ একমাত্র যদি এখন সচেষ্ট না হয়, জনগণ যদি একমাত্র সচেষ্ট না হয়, আল্লাহর দোহাই বাংলাদেশকে আর বাঁচানো সম্ভব না। এখন যে অবস্থার মধ্য দিয়ে এখন চলে যাচ্ছে, আবার যদি বিষাক্ত মানুষের কাছে চলে যায় দেশটা, আবার আমাদের উপরে যে খড়গটা নেমে আসবে, সেটা থেকে কে বাঁচাবে আমাদের? বাঁচাবে ওই আল্লাহ তাআলা ছাড়া আর বাঁচানোর কোনো রাস্তা নেই। আমরা কি সবসময় কেন নাই? এই শুধু আল্লাহ তাআলা না, আমরা তো সুযোগ করে দিয়েছে। আপনার কি কোনো সংবিধান আছে? বাংলাদেশে কি কোনো সংবিধান আছে, কার্যকর সংবিধান আছে? আমরা ওই প্রশ্নে এখন যাব না, কারণ এই মুহূর্তে কথাটা আছে। আমি জনগণের মালিকানার জন্য বলতেছি। আবেদনের কথা অবশ্যই আছে, সংবিধান আছে, কার্যকরী সংবিধান আছে কিনা? কেন সংবিধান না, অনুযায়ী- এটা তো অনেক কন্ট্রাডিক্টরি। এটা পরে Contradiction, debate একদম করব। ছোট্ট কথা, এই সরকার সংবিধানে নাই, অথচ সংবিধান কার্যকর আছে। এই সরকার থাকবে রাষ্ট্রপতির অধীনে, সে ফ্যাসিস্টের রাষ্ট্রপতি বহাল আছে। এই রাষ্ট্রে পুলিশ সক্রিয় নাই। পুলিশ রাস্তাঘাটে দেখবেন যে কি অবস্থা। এখানে রাষ্ট্র বলতে কিছু আছে। আপনি রাস্তায়, এই যে আপনার আমি হেঁটে আসলাম, বাধ্য হইলাম তো হেঁটে আসতে, আপনি কি এইটাকে রাষ্ট্র বলবেন? না, এখানে বারবার আমি আবার আপনাকে একটু জানি, আমরা আমাদের দেশের এত সমস্যা, ওই আমাদের সমস্যা তো আমরা বানাইছি, এক্স্যাক্টলি আমরা জনগণ তো বানাইছি। বানায় নাই। না, আমরা বানাইছি বলতে আমরা জনগণ, আমরা একটু বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত এবং অপরিপক্ক আচরণ করছি, কিন্তু এই জায়গাটাতে আমরা আর থাকতে চাই না। আমরা একটা শৃঙ্খলায় আসতে চাই। আমরা যারা জনগণ, আমরা যারা নাগরিক মনে করি, আমরা যারা অন্তত পক্ষে একেবারেই কি বলা এই যায়, একটাই নির্ভেজাল। রাস্তা যে এর মাত্র তোমরা যাচাই বাছাই করেন, ভালো এবং সৎ লোকটারে ভোট দাও আল্লাহর হস্তে, কোনো মার্কারে ভোট দিও না। মার্কারে যায় না, দয়া করে মার্কাতে না, মানুষকে দাও। এবং আমি 20 বছর পরে যখন বাংলাদেশে আসছি, প্রেস ক্লাবে আমার সম্বর্ধনায় আমি এই কথাটাই বলছি 24 অক্টোবরে, যে আমাদেরকে মার্কা বাদ দিয়ে মানুষকে ভোট দেওয়া শিখতে হবে। যেদিন আমরা শিখবো সেদিন আমরা মালিক হব। এটাই আপনার শেষ কথা। মানে আমরা সত্যিকার অর্থে যে যাচাই বাছাই করছে, সেটা তো মানুষ বাছাই করছে, আমরা তো কোনো মার্কা বাছাই করছি না। আমরা কিন্তু আলটিমেটলি মার্কাকে ভোট দিচ্ছি। ওরে খোদা, আমাদের এই প্রোগ্রামের উদ্দেশ্য কি? আমাদের প্রোগ্রামের উদ্দেশ্য হইলো জনগণ যাতে মানুষকে ভোট দেয়, কোনো মার্কাকে ভোট না দেয়। না না, মার্কাকে ভোট দিলে তো সে তার প্রতিনিধি পাবে না। সে তো কাঙ্ক্ষিত প্রতিনিধিত্ব পাবে না। না, তার সন্তানের ভবিষ্যৎ এখানে শেষ হয়ে যাবে। হ্যাঁ, আর মার্কা মানে হচ্ছে একটা প্রপার্টারশিপ সম্পত্তি। হ্যাঁ, তাই তো আপনি এটাই বলতে চাচ্ছি, জি, যে কোনো মার্কা মানে হচ্ছে, মার্কা যদি আমি দেখি, তার মানে হচ্ছে এটা এখন পর্যন্ত কি সব মার্কাই কি আপনার প্রপার্টারশিপ? অধিকাংশ। অধিকাংশ। একটা আম বাগানের মধ্যে 2-4টা কাঁঠাল গাছ থাকলে সেটাকে কাঁঠাল বাগান বলে না। না, এটা তো ধরেন পুরো পুরো তো তো পুরো প্রসিডিউরটাই তো সমস্যা। পুরো রাজনৈতিক সিস্টেমের মধ্যে 2-1টা যদি সিস্টেমেটিক দল থাকে, আপনি সেইটার জন্য এটা বিশাল একটা উন্নত মানে রাজনৈতিক সিস্টেম বলা যাবে না। বাংলাদেশের পদ্ধতিগত কারণেই, কোনো নিয়ম না থাকার কারণে, নির্বাচন কমিশনের কোনো আইন না থাকার কারণে, না, আর নিয়মও আছে, আইনও আছে। নিয়ম আইন যদি থাকতো, ডাটাবেজে আপনার কিভাবে একজন প্রার্থী দলীয় প্রধান মনোনয়ন দেয় বাতিল করে, মনোনয়ন দেয় বাতিল করে, সব মনোনয়ন দেওয়া না, বাতিল করা তো তার কাজ না। মনোনয়ন দিয়ে বাতিল করলে আইন থাকলেও এটা কার্যকর করার মতো ক্ষমতা কি নির্বাচন আমি কথা কমিশনে আছে? না, আপনার এই জায়গাটা আইন তো আছে। আইন তো কার্যকরী করার আইন তো থাকতে হবে, যে অটোমেটিক্যালি আপনার পৃথিবীর কোন দেশে আছে যে মনোনয়ন দেওয়া এবং মনোনয়ন বাতিল করার ক্ষমতা তো ওই অঞ্চলের কমিটির, ওই অঞ্চলে যারা ভোটার, অঞ্চল থেকে- ওই অঞ্চলে যারা সদস্য। অঞ্চল থেকে তো নমিনেশনটা আসতেছে না, নমিনেশন না গেল হচ্ছে। এইটাই তো নির্বাচন কমিশনকে দেখার কথা ছিল। তো নির্বাচন কমিশনও তো নাজেল হইছে, নাজেল সেটাও তো হইছে। সিস্টেম দিয়ে আসে নাই। আমরা তো সেই পরিবর্তনের জন্যই তো যুদ্ধ করছি। এই যুদ্ধই তো চলতে চলতে আমরা এখনো লড়াইয়ের মধ্যেই থাকতে আচ্ছা, আমরা হবে। ওই জিনিসটা মানুষকে বুঝাই যে দেখো ভাই, তোমরা যেভাবে বলছো, হ্যাঁ, এটা- এইটাই হইলো আমাদের বক্তব্য, যে জনগণ যদি এবারও ভুল করে, আর জনগণের কোনো রাস্তা নাই। মানে আমরা জীবদ্দশায় আর দেখে যেতে পারবো না না, সত্যিকার যে অর্থে আমাদের বলে কেন, দিচ্ছি। তাদের জীবদ্দশায় দেখতে পারবো না, তাদের সন্তানের জীবদ্দশায় দেখতে পারবো আমি না। বারবার বলছি, আমরা যে কারণে সক্রিয় হয়েছি, এনাফি জানাব, আমরা সত্যিকার অর্থে বিষাক্ত যে আইনগুলো দ্বারা আমরা এখন মানে নীল হয়ে গেছি, এখান থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে 12 তারিখে যদি মিনিমাম আমরা যোগ্য প্রার্থীদেরকে পাই, এছাড়া আর কোনো যোগ্য উপায় নেই। এবং সৎ। যোগ্য এবং সৎ,
এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। যোগ্য বলতে আইন প্রণয়নের যোগ্যতা সম্পন্ন, আইন বিশ্লেষণের যোগ্যতা সম্পন্ন। এটা কিন্তু আইনসভা, এটা কিন্তু টাবিখা খাবিখা গম দেওয়ার বা টিন দেওয়ার টাকা আর টাকা দেওয়ার কিন্তু সংস্থা না, আইনসভা। ওই কাবিখার গম অমুক তমুক টিন ডেউটিন এগুলো দেওয়ার জন্য আমাদেরকে স্থানীয় সরকারের দিকে তাকাইতে হবে, এবং স্থানীয় সরকারের দায়িত্ব যদি পার্লামেন্টের হাতে থাকে তাইলে এই জনগণের মালিকানা প্রতিষ্ঠিত হবে না। জনগণ যাদেরকে ভালো বললে পাঠিয়ে দেবে, দেখা যাবে 2 দিন পর তাদের পশ্চাৎ দেশে বর্ডারের গরুর মতো সিল লেগে গেছে যে বর্ডার থেকে পার হয়ে আসছে। আমরা অনেক আলোচনা করলাম আজকে। শেখ মহিউদ্দিন আহমেদ, আমরা আমাদের সংগ্রাম জনগণকে সংগ্রাম, জনগণকে এম্পাওয়ার করার জন্য, এখানে কোনো গোষ্ঠীকে না, জনগণের এম্পাওয়ার করার জন্য তাদেরকে আমাদেরকে বলা যে ভাই তোমরা আল্লাহর ওয়াস্তে ভালো লোকটাকে যোগ্য লোকটাকে বল দাও। হ্যাঁ, আপনি জনগণের পক্ষে সুন্দর বলছেন। আমরা দর্শকদের জন্য যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এটা আমাদের লাস্ট সুযোগ, সর্বশেষ সুযোগ। আমাদের জীবদ্দশায় এর চাইতে ভালো কোনো সুযোগ আর আমরা কখনোই পাবো না। সত্যিকার অর্থে দক্ষ, যোগ্য, সক্ষম, সৎ কোনো প্রার্থী যদি আমরা বাছাই করতে পারি, তাহলে আমাদের জীবনের সর্বশেষ সুযোগ আমাদের পরবর্তী সন্তানদের জন্য একটা সঠিক সিদ্ধান্ত এবং সঠিক অভিভাবকত্ব বাছাই করা। ধন্যবাদ, ধন্যবাদ মহিউদ্দিন। আপনাকেও ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। এই রাষ্ট্রের মালিক জনগণ।